হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে ডব্লিউবিপিএসসি ওয়ালাতে নতুন একটা সেশন তোমাদের জন্য। যারা তোমরা ডব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই সেশনটা, যে টপ 25 কোয়েশ্চেন্স ডব্লিউবিপি যারা যারা দিচ্ছ তাদের প্রিপারেশনের জন্য, যে তোমাদের প্রস্তুতিটা কতটা মজবুত সে প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, যেটা পরীক্ষার সামনের এই পরীক্ষাতে আসতে পারে। রাইট, প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখো যে তোমরা নিজেরা করতে পারছো কিনা, ভিডিওটা পজ করে তারপরে মিলিয়ে নাও আমার সলিউশনের সাথে। কোনো জায়গায় কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং হ্যাঁ, তোমাদের যেমন আগেও বলেছি আবারও বলছি যে ভিডিওটা দেখার পর কোনো জায়গায় তোমাদের যদি মনে হয় যে এই চ্যাপ্টারটার উপরে বেশি স্যার প্রশ্ন আনুন, বা এই চ্যাপ্টারে কোনো সমস্যা হচ্ছে স্যার জানান, স্যার চ্যাপ্টারে কোয়েশ্চেন আনুন, আমাদের অসুবিধা হয়, তো সেটা কমেন্ট বক্সে লিখে দেবে, যাতে পরবর্তীকালে পরের ভিডিওতে এরকম টপ 25 কোয়েশ্চেনে সেই চ্যাপ্টারের উপরে বেশি সংখ্যক কোয়েশ্চেন রাখতে পারি, যাতে তোমাদের সামনের পরীক্ষাটা ভালো হয়। ওকে, তো এটা বলে স্টার্ট করছি আজকের ফার্স্ট কোয়েশ্চেন আমাদের ডব্লিউবিপি টপ 25। দেখতে পাচ্ছ আজকের এই সেশনে আমরা 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং কিছু কিছু বেসিক পার্টটা নিয়েও আমরা ডিসকাশন করব। যেমন ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে, একটা তোমাদের লেটার সিরিজ দেওয়া আছে, টোটাল কটা এলিমেন্ট আছে আগে একবার আমরা খেয়াল করি। যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, রাইট? তাহলে 12টা এলিমেন্ট আছে, তো আমরা কি করে ভাঙতে পারি? আমরা 3 ইন্টু 4 করে ভাঙতে পারি, অথবা 4 ইন্টু 3 করে ভাঙতে পারি জেনারেলি। এবার 6 ইন্টু 2 2 ইন্টু 6ও হয়, বাট 3 ইন্টু 4 4 ইন্টু 3 মোস্ট কমন তোমার অ্যাপ্রোচ। তাহলে 3 করে ভাঙি, দেখো 3 করে ভাঙলে কি হচ্ছে, দেখো ট্রিপল এ, ট্রিপল বি, ট্রিপল এ, ট্রিপল বি, ইজি কোয়েশ্চেন, রাইট? তাহলে প্রথমে অ্যান্সারটা কি হয় বলো? এ বি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন নাম্বার কোনটা হচ্ছে? অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার তুমি এটা 2 ইন্টু 6 করেও ভাঙতে পারতে, যেমন ধরো ট্রিপল এ ট্রিপল বি, আবার ট্রিপল এ ট্রিপল বি, তাহলে সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে 6 ইন্টু 2, এই লজিকেও আমরা এটাকে ভাঙতে পারতাম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো এটা আমার তোমাদের একটা মিসিং নাম্বার। তোমরা যারা যারা এক্সাম দাও বা মক টেস্ট দিচ্ছ, তোমরা প্রায়শই যারা মক টেস্ট দাও বা তোমরা যারা ক্লাস করো, তোমরা দেখতে পাও যে মিসিং নাম্বার ওপরে কিন্তু আমাদের প্রায়শই কোয়েশ্চেন দিয়ে থাকে, রাইট? তো মিসিং নাম্বার একটা জেনারেল একটা ডিসকমফর্ট একটা স্টুডেন্টের মনে একটা প্রবলেম তৈরি করে। সেটা হচ্ছে যে আমরা রো ওয়াইজ যাবো না কলম ওয়াইজ যাবো, তাই তো? তো যারা রেগুলার ক্লাস করো, যারা অ্যাপ্রোচ, আমি ক্লাসে প্রত্যেকটা কোয়েশ্চেনে তোমাদের অ্যাপ্রোচ বলে থাকি, যে অ্যাপ্রোচের দ্বারা আমি বলি যে পরীক্ষার হলে গিয়ে তাড়াতাড়ি করার জন্য এই অ্যাপ্রোচগুলো খুব ইম্পর্টেন্ট। তো যদি অ্যাপ্রোচগুলো মনে থাকে তাহলে আমরা খুব সহজে এই টাইপের কোয়েশ্চেনে অ্যাটেম্প করতে পারি। যেমন ধরো এই কোয়েশ্চেনটা আমি কি বলেছিলাম, যে জেনারেলি, আবার ওয়ার্ডটা ইউজ করছি, জেনারেলি যেদিকে বড় নাম্বার সেদিকে জেনারেলি আমরা মিসিং নাম্বারে যাই বা টেন্স টু করি, মানে ওদিকে যাওয়ার চেষ্টা করি। তাহলে এই কোয়েশ্চেনটাকে অবজার্ভ করো, ফার্স্ট অ্যাপ্রোচ আমরা কোন দিকে যাব? আমরা বড় নাম্বারটা এইদিকে, তো আমরা নিচের দিকে যাব, রাদার আমরা বলতে পারি কলম ওয়াইজের দিকে যাব। এবং এর সাথে তোমাদের আমি আরেকটা কথা বলেছিলাম, যে যেদিকে বড় নাম্বার থাকবে সেদিকে তো যাবই, কিন্তু আরেকটা কথা বলেছিলাম যে ছোট নাম্বারের থেকে বড় নাম্বার যেতে গেলে আমরা কি করি? মনে করে দেখো, আমি ক্লাসে অনেকবার তোমাদের বলেছি যে ছোট নাম্বার থেকে বড় নাম্বার যেতে গেলে সবার আগে যে অ্যাপ্রোচটা আমাদের মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে আমরা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে যদি আমরা কাছাকাছি আসতে না পারি, তখন আমরা করব স্কোয়ার বা কিউব। যেমন ধরো এই কোয়েশ্চেনটায় 7 ইন্টু 4 28, 28 দুগুণে 56, যেটা আমি 69-এর কাছাকাছি যেতে পারছি না। 3 1 3, 3 9 27, যেটা আমি 91-এর কাছে যেতে পারছি না। তাহলে মাল্টিপ্লাই করে যদি কাছাকাছি না যেতে পারি, তাহলে আমি স্কোয়ার বা কিউবের মানে ফেলতে পারি আওতায়। তাহলে দেখো 7-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার প্লাস যদি 2-এর স্কোয়ার করি, অর্থাৎ 49 প্লাস 16 প্লাস 4 করলে কিন্তু আমার 69 আমার অ্যান্সার আসছে, রাইট? সিমিলারলি যদি এই পার্টটাকে দেখো, 3-এর স্কোয়ার প্লাস 1-এর স্কোয়ার প্লাস আমাদের 9-এর স্কোয়ার, অর্থাৎ 9 প্লাস 1 10, 10 প্লাস 81, অ্যান্সার কত আসছে? 91 কিন্তু আমাদের আসছে, রাইট? তাহলে সিমিলারলি যদি পরের কলমটাও আমরা একটু অবজার্ভ করি, কি বলেছে দেখো, 2-এর স্কোয়ার প্লাস 6-এর স্কোয়ার প্লাস যদি আমরা বলি 5-এর স্কোয়ার, মানে কত হচ্ছে? 4 প্লাস 36 40, 40 প্লাস 25, কিন্তু আমার অ্যান্সার আসছে 65, যেটা আমাদের অপশানে আছে কিনা একবার দেখে নিই। একদম অপশান নাম্বার ডিতে আমাদের কিন্তু 65 লেখা আছে। সো দ্যাট ইজ ওয়াই আমাদের অপশান নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যাপ্রোচটা কি বললাম আরেকবার একটু বলে দিই, যে জেনারেলি যখনই ছোট নাম্বার থেকে আমরা বড় নাম্বার দিকে যাওয়ার চেষ্টা করি, আমি ক্লাসে এই জন্যই বলি যে অ্যাপ্রোচগুলোকে মাথায় রাখো, কারণ দেখো পরীক্ষার হলে হুবহু যে কমন টাইপের প্রশ্ন তুলে দেবে, যে এই টাইপের কোয়েশ্চেন তুলে দিচ্ছে, ইটস নট লাইক দ্যাট। টাইপগুলো কমন আসে।
তাই না? যদি আমরা অ্যাপ্রোচ মাথায় রাখি তাহলে এই টাইপসগুলো আমি কমন পেতে পারি। যেমন ধরো এই কোয়েশ্চেনটা আমি আরেকবারও বলছি, ছোট নাম্বার থেকে বড় নাম্বার যেতে গেলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা কি করব, আমরা করব মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই করে যদি কাছাকাছি না আসতে পারি তাহলে আমরা কি করব, স্কোয়ার অথবা কিউব, রাইট? তাহলে যেমন এইখানে মাল্টিপ্লাই করে যখন আনতে পারিনি তখন আমরা কি করছি, স্কোয়ার করে নিয়ে আসছি। ওকে, তাহলে অ্যাপ্রোচ হোপফুলি সবার মনে থাকবে, ক্লিয়ার একদম। চল তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো এটা খুব সিম্পল একটা অ্যানালজি প্রশ্ন দিয়েছে, ওয়ার্ড অ্যানালজি, যে আই যদি মায়োপিয়া হয় তাহলে টিথ কি হবে? মায়োপিয়া সবাই জানো, একটি চোখের অসুখ বা পাওয়ারের রিলেটেড বা মানে ডিফেক্ট বলতে পারো। তাহলে টিথের কি হবে? পায়োডিয়া উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পায়োডিয়া উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এরকম টাইপের ওয়ার্ড অ্যানালজি কিন্তু মাঝে মাঝে প্রায়শই আমাদের দিয়ে দেয়, তো সেক্ষেত্রে কিন্তু একটু আমরা ওয়াকিবহল থাকবো এই টাইপের কোয়েশ্চেনে। আচ্ছা, নেক্সট এই টাইপের এই কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, আগে কোয়েশ্চেনটা পড়ো। কি বলেছে? চম্পা উত্তর দিকে 10 মিটার হাঁটলেন, বাম দিকে তারপরে মোড় নিলেন এবং 15 মিটার হাঁটলেন, এবং আবার বাম দিকে মোড় নিয়ে 10 মিটার হাঁটলেন এবং হাঁটা বন্ধ করলেন। মানে আর বলছে, চম্পা বলছে ডান, চম্পা উইল নট ওয়াক এনি মোর, আমি আর হাঁটবো না, চম্পা বলেছে। তাহলে সেক্ষেত্রে কোয়েশ্চেনটা কি বলেছে? বলছে হাঁটা থামানোর সময় সে কোন দিকে মুখ করেছিল, মানে ফাইনাল ফেসিং। দেখো ক্লাসে আমি অনেকবার বলেছিলাম যে যখনই কোনোদিনও তোমাদের ফাইনাল ফেসিং জিজ্ঞেস করবে, তোমায় কোনো ডিস্টেন্স জিজ্ঞেস করবে না, শুধুমাত্র বলবে যে শেষ দিকে ও কোন দিকে ফেস করেছিল। তো সে মতন অবস্থাতে কোনো দিকে তাকাবে না, শুধুমাত্র দেখবে কতগুলো বাদিক বা কতগুলো ডান দিক, অথবা যদি তোমাদের কোনো ডিগ্রি দেওয়া থাকে যে কতগুলো ক্লকওয়াইজ অথবা কতগুলো অ্যান্টি ক্লকওয়াইজ আছে। কারণ আমি ক্লাসে অনেকবার বলতাম বা বলেওছি যে আজকে যদি একটা লোক থাকে, ধরে নাও যদি একটা লোক থাকে, অসাধারণ চুল, দেখো মালিঙ্গার ভাই, যদি একটা লোক থাকে, সেই লোকটাকে যদি একবার ডান দিকে ধাক্কা মারো, সেই লোকটাকে যদি আবার বাদিকে ধাক্কা মারো, তাহলে ও সেম জায়গাতেই ফেরত আসে। অর্থাৎ ইকুয়াল অ্যামাউন্ট অফ লেফট আর ইকুয়াল অ্যামাউন্ট অফ রাইট আমাদের একে অপরে কেটে যায়। তাহলে দেখো ও প্রথম দিকে কোন দিকে ফেস করেছিল, উত্তর দিকেও ফেস করেছিল, রাইট? তাহলে প্রথমে বাম দিক, তাহলে দেখো এখানে একটা বাম দিক নিয়েছে টার্ন, আবার দেখো একটা বাম দিকে টার্ন নিয়েছে, আর কোনো দিকে টার্ন নেয়নি। এই পয়েন্ট অফ টাইমে আমাদের কিন্তু এই 10 মিটার 15 মিটার কিচ্ছু কাজে লাগে না। তাহলে দুটো বাম নিয়েছে, তাহলে আমরা জানি সবসময় আমাদের মাথায় রাখবে যে রাইট টার্ন অথবা ডান দিকে টার্ন মানে হচ্ছে বাই ডিফল্ট 90 ডিগ্রি ক্লকওয়াইজ। যদি তোমাকে কোনো অ্যাঙ্গেল মেনশন করে দেওয়া থাকে, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, কিন্তু বাই ডিফল্ট আমরা রাইটটাকে কি ধরি, রাইটটাকে আমরা 90 ডিগ্রি ক্লকওয়াইজ বা ঘড়ির দিকে ঘুরছে ধরে নিই। আর লেফট মানে কি ধরি, লেফট মানে আমরা ধরি বা বলতে পারো বাম দিক মানে আমরা ধরি হচ্ছে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ধরি। কোন দিকে ধরি? 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ধরি। তাহলে এই কোয়েশ্চেনে দেখো দুটো বাম আছে, তাহলে দুটো বাম মানে কি, তাহলে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, আবার 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে টোটাল কত হচ্ছে বলো, 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির বিপরীত দিকে। তাহলে উত্তর থেকে যদি 180 অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে আমরা, তাহলে আমার অ্যান্সার কি হবে, সাউথ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাই নয় কি? দেখো তোমরা ডায়াগ্রাম করে দেখতে পারো, ইজি কোয়েশ্চেন, এগুলো অত টাইম লাগে না, ফটাফট হয়, তাও ডায়াগ্রাম করে একবার দেখে নাও। দেখো উত্তর দিকে ফেস করেছিল, রাইট? তাহলে দুটো 90 মানে একটা 90 নিয়েছে, আবার একটা 90 নিয়েছে, দেখো সাউথই ফেস করবে। তো এত ডায়াগ্রাম করে বা ওই রকম মিটারে গিয়ে ডায়াগ্রাম না করে, কাটাকাটি না করে, জাস্ট দেখে নেবে তোমার কতগুলো বাম দিক অথবা কতগুলো ডান দিকে মোড় নিয়েছে বা টার্ন নিয়েছে, রাইট? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট একটা প্রশ্নে যাই। কি বলেছে? which of the following will come place in the place of the question mark, মানে একটা মিসিং নাম্বারের প্রশ্ন। আমি কি বলেছিলাম, যদি তোমাদের প্রপার যে অ্যাপ্রোচটা মনে থাকে যে যেদিকে বড় নাম্বার সেদিকে আমরা টেন্স টু করবো, তাহলে দেখতে পাচ্ছি এদিকটা আমার বড় নাম্বার, তাহলে এদিকে যাব, রাইট? এবং ছোট নাম্বার থেকে বড় নাম্বার যাচ্ছি, তাহলে মানে কি প্রথমে আগে মাল্টিপ্লাই করব। তাহলে দেখো 5, 6 আর 161, যদি মাল্টিপ্লাই করি 5 × 6 কত হচ্ছে বলো, 30, ওটা 161 কাছাকাছি আসছে না? যদি আমি স্কোয়ার করি 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলেও 61 কাছাকাছি আমি যেতে পারছি না। যদি কিউব করি তাহলে অনেকটা বেড়ে যাচ্ছে, রাইট? তাহলে একটু ডিফারেন্ট থিঙ্কিং ভাবো যে 6 স্কোয়ার যদি করো তাহলে কত আসছে আমার, 36। আবার 5 কিউব যদি করো তাহলে আমার কত আসছে বলো, 125। তাহলে এই পার্ট দুটোকে অ্যাড করলে কত আসছে, 161। তার মানে 6 স্কোয়ার এবং 5 কিউবের আমি অ্যাড করছি, রাইট? তাহলে দেখো একটা জিনিস ভালো করে বোঝো, যতই মডারেট লেভেল বা যেরকম প্রশ্ন আসুক না কেন, যদি তুমি প্রপার অ্যাপ্রোচ জানো এবং প্রপার মেথড জানো,
কি করে অ্যাটেম্প্ট করবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ইজি, একদম ইজি হয়ে যায়। তাহলে দেখো সিমিলারলি 7 স্কোয়ার আর 4 কিউব করলে আসছে কিনা দেখি। 7 স্কোয়ার কত বলো 49, 4 কিউব করলে কত 64, দেখো অ্যাডিশন করো, দেখো 9 4 কত হচ্ছে বলো 13, হাতের 1 একদম 113, একদম সঠিক আছে। তাহলে সিমিলারলি এইটা কি হবে বলো 2 স্কোয়ার প্লাস 3 কিউব, তাহলে কত হচ্ছে বলো 4 প্লাস 27, আমার অ্যান্সার কত আসছে, আমার অ্যান্সার 31 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে 31 বসবে এবং 31টা আমার অপশন নাম্বার ডি তে প্রেজেন্ট আছে, রাইট। তাহলে এখানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 31 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে একটা জিনিস বোঝো যে আমি কি করছি জায়গাটা বোঝো, এখানে কোন কোয়েশ্চেন কি করছি ডাজেন্ট ম্যাটার, ম্যাটারটা হয় অ্যাপ্রোচে। পরীক্ষার হলে আমার সেই অ্যাপ্রোচটাই কাজে লাগবে, পরীক্ষার হলে এই একটা জায়গায় তোমাদের কাজে লাগবে, কারণ হুবহু সেম নাম্বার তুলে দেবে এটা বলতে পারবো না, এটা বলা যায় না, কিন্তু তোমার যে অ্যাপ্রোচটা শেখাচ্ছি সেটাতে তোমার টাইপটা কমন আসবে, যে টাইপটা তোমাদের আসবে সেই জায়গাটা বলতে পারি, কারণ এই জায়গাটা বলতে পারবো না আমি যা কোয়েশ্চেন করেছি তাই কমন আসবে, এই কথাটা তোমরা বলবে তোমরা দেখবে, তাই না? তো অ্যাপ্রোচটা টাইপটা বোঝো, টাইপ ট্যাগ আসছে কিনা বা সেই জায়গাটা করতে পারছো কিনা, রাইট। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, বাংলাটা আগে ইংলিশটা পড়ি, বাংলাটাও পড়বো, কারণ আমি উভয় রেখেছি, যাতে উভয় ল্যাঙ্গুয়েজে রেখেছি, যাতে সমস্ত পরীক্ষায় তোমাদের যারা যারা অ্যাটেম্প নিচ্ছ সামনে যে কোনো এক্সাম তোমাদের যাতে কাজে লাগে, ওয়েদার বিটস যারা ডাব্লিউপি নিচ্ছ তাদেরও সুবিধা হবে, ওভারঅল যে কোনো এক্সাম তোমাদের জন্য এটা সুবিধা হবে, সেই জন্য ইংলিশ বাংলা আমি বাইল্যাঙ্গুয়াল ব্যাপারটা রেখেছি। কি বলছে দেখো, এ ইন্ট্রোডিউস টু বি বাই সেইং she is the only daughter of my father's mother's husband. How is B related to A? বাংলায় কি বলছে, এ বি এর সাথে পরিচয় করিয়ে দিয়ে বলছে সে আমার বাবার মায়ের স্বামীর একমাত্র মেয়ে। মানে কি বলছে, এ কি বলছে, এ বলছে বি এর সাথে পরিচয় করে দিয়ে কি বলছে, এ বলছে সে আমার বাবার মায়ের স্বামীর একমাত্র মেয়ে, এটা কি হচ্ছে, এটা বি, রাইট। জিনিসটা বোঝো, সে আমার বাবার মায়ের হাজবেন্ডের একমাত্র মেয়ে, তাই না? তাহলে প্রশ্ন বলেছে বি কিভাবে এর সাথে সম্পর্কে জড়িত, বি তাহলে এর কে হচ্ছে বলো, আন্ট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, বা বাংলায় বলতে পারো পিসি আমাদের সঠিক অ্যান্সার, তাই না? বাবার বোন, রাইট, এর বাবার বোন বি, তাহলে বি কি হবে, বি হচ্ছে আমাদের পিসি উইল বি দ্য সঠিক অ্যান্সার, বা আন্ট, তাই না? চল নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এই টাইপের কোয়েশ্চেন দেখো, এই টাইপের নাম্বার সিরিজ আমাদের কিন্তু আসবে পরীক্ষার হলে, এবং ঘাবড়ে গেলে কিন্তু চলবে না। যেমন দেখো কোয়েশ্চেনটা কি বলেছে, 15,76, 128, 191, কোয়েশ্চেন মার্ক, অপশানে কি আছে 242, 283, 285 এবং 286। তাহলে একটা জিনিস ভালো করে বোঝো, যখন আমি পরীক্ষার হলে যাব তখন আমি ঠান্ডা মাথায় কোয়েশ্চেনটাকে দেখি, এই নাম্বার সিরিজটার মধ্যে গ্যাপ কি খুব বড় আছে, তাহলে নাম্বার সিরিজটার মধ্যে গ্যাপ কিন্তু খুব একটা বড় নেই। তাহলে গ্যাপ যদি বড় না থাকে তাহলে আমরা কি করি, আমরা ডিফারেন্স করি। তাহলে প্রথমটা ডিফারেন্স কত বুঝতেই পারছো 61, তাই না? এরপরের ডিফারেন্সটা কত বুঝতেই পারছো 52, এরপরের ডিফারেন্সটা কত, এরপরের ডিফারেন্সটা দেখতেই পাচ্ছ 63, তাই না? তাহলে প্রত্যেকটা ডিফারেন্স বুঝলে, তাহলে একটা জিনিস অনেকেই ভাববে, আচ্ছা তার মানে লজিকটা হচ্ছে স্যার 61 থেকে 63 মানে অল্টারনেট, তাহলে 52 থেকে 54, তার মানে 191, মানে দেখো অনেকেই ভাববে যে 61 হলো 63 হলো, তাহলে 52 হলো, এটা 54 হবে, তাহলে 191 সাথে আমি 54 অ্যাড করবো, একদম ধীরে ধীরে অ্যাড করো, কত হচ্ছে 4 1 245, 245 কি আমার অপশানে আছে, 245 তোমার অপশানে নেই, 42 আছে, তাহলে এটা ভুল, তাহলে লজিকটা একটু অন্যরকম, লজিক তো ম্যাচ খাচ্ছে না। তাহলে জিনিসটাকে একটু আস্তে আস্তে যদি মাথার ভেতরে একটু চালাও বা একটু অবজারভেশন, দেখো আমি বারবার এই কারণেই বলি যে রিজনিং ইজ অল অ্যাবাউট অবজারভেশন, তুমি যত সুন্দর রিজনিংকে দেখবে রিজনিং তত তোমার কাছে ধরা দেবে, তাই না? তো রিজনিংটাকে একটু যদি ভালো করে দেখো নাম্বারগুলোকে, দেখো এখানে 4 স্কোয়ারটাকে উল্টো করে লেখা আছে, 5 স্কোয়ারটাকে উল্টো করে লেখা আছে, দেখো 6 স্কোয়ারটাকে উল্টো করে লেখা আছে, তাহলে বাই ডিফল্ট এখানে 7 স্কোয়ারটাকে উল্টো করে লেখা থাকবে। এবার 7 স্কোয়ার মানে কত বলো 49, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত বলো 94, অর্থাৎ এবার দেখি ক্যালকুলেশন করে আসছে কিনা, 191 আর 94 কত হচ্ছে বলো 5 9 9 18, 2 1 কে 2 1 1 1 2, তাহলে 285 উইল বি দ্য সঠিক অ্যান্সার, রাইট। তাহলে 285 লজিক আছে, অপশানে আছে, একদম অপশানে আছে, রাইট। তাহলে মানে দেখো তুমি যে 61 থেকে অল্টারনেট সিরিজ প্যাটার্নটা ফর্ম করছিলে, 61 থেকে 63, 52 থেকে 54টা কি ভুল? না, ওটা ভুল নয়, নিশ্চয়ই হবে, হতেই পারে, কেন হবে না?
বাট তোমার যে কোয়েশ্চেনের নিডটা বোঝো, কোয়েশ্চেন নিডটা হচ্ছে তোমার স্কোয়ারিং টেকনিকে, রাইট? তো পরীক্ষার হলে তোমার যেমন ওইটাও কাজে লাগবে, অবশ্যই ওটা কাজে লাগবে, তার সাথে কিন্তু এই অবজারভেশনটাও তোমার কাজে লাগবে যে স্কোয়ার করা, রাইট? তাহলে 16 উল্টো দেখো, 4 স্কোয়ার উল্টো করে লেখা আছে, 5 স্কোয়ার উল্টো করে লেখা আছে, 6 স্কোয়ার উল্টো করে লেখা আছে 63। ক্লিয়ার? তাহলে কি হবে, 191 সাথে 94 অ্যাড করো, তাহলে তোমার কত হচ্ছে, 285 উইল বি দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার একদম? কারোর কোনো ডাউট নেই, সবাই বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বলছে নর্থ ওয়েস্ট যদি সাউথ হয় তাহলে নর্থ ইস্ট কত হবে? অর্থাৎ বলছে উত্তর পশ্চিম যদি দক্ষিণ হয়, উত্তর পশ্চিম যদি দক্ষিণ হয় তাহলে উত্তর পূর্ব কি হবে? আবার বলছি, বলছে উত্তর পশ্চিম যদি দক্ষিণ হয় তাহলে উত্তর পূর্ব কি হবে? দেখো এই ধরনের কোয়েশ্চেনে একদম তোমরা যদি নর্মাল ডায়াগ্রাম করে এবং ডিগ্রি ওয়াইজ দেখো, অনেকেই বলা হয়, অনেক জায়গাতেই বলা হয়, আমি বলে দিচ্ছি কি বলা হয়, একটু ওয়েট করো, আগে ডায়াগ্রামটা করে দিই, কারণ আমি খুব সুন্দর আঁকি তো, কনসেন্ট্রেশন আঁকার থেকে বেরিয়ে গেলে আমি এমন আঁকবো তোমরা কিছুই বুঝতে পারবে না যে মানে কোন দিকে কি চলে যাচ্ছে। একটু দাঁড়িয়ে, হ্যাঁ এঁকে নিয়েছি, অসাধারণ এঁকে নিয়েছি, দেখো ভালো করে বোঝো। অনেকেই কিরমভাবে করে, নর্থ ওয়েস্টকে সাউথ বলা হচ্ছে, অর্থাৎ উত্তর পশ্চিমকে দক্ষিণ বলা হচ্ছে। কি করে অনেকেই এরমভাবে ডায়াগ্রাম করে, উত্তর পশ্চিমের জায়গায় এখানে তোমার সাউথকে বসায়, সাউথের অপোজিটে নর্থ। এসব করবে না, এসব করলে কিন্তু 110% মানে 10-এর মধ্যে 8 বার তোমার কনফিউজ হবে, কি ভুলের প্রবণতা বেড়ে যাবে। আমি বলছি না যে রাইট হবে, বাট 10-এর মধ্যে 8 বার তুমি কি হয়ে যাবে, কনফিউজড হয়ে যাবে। পরীক্ষার হলে কনফিউজড হলে কিন্তু হবে না। পরীক্ষা হলে যা করবে একদম মানে অ্যাকিউরেসির সাথে, কনফিডেন্সের সাথে তোমায় করতে হবে, তাই না? কনফিউজ হয়ে গেলে কিন্তু হবে না, তাহলে ভুলের প্রবণতা বেড়ে যায়। তো সেক্ষেত্রে কি করবে, তোমাকে বলেছে নর্থ ওয়েস্টকে সাউথ বলা হয়, তাহলে নর্থ ওয়েস্টকে তোমার সাউথ বলা হচ্ছে, তাই তো? তাই বলা হচ্ছে। তাহলে এখানে নর্থ ওয়েস্ট, এখানে সাউথ, তাহলে কতটা ডিগ্রি ঘুরেছে ভাবো। দেখো এটা 90, এটা 45, রাইট? তার মানে টোটাল 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে, মানে ঘড়ির বিপরীত দিকে মুভ করেছে, রাইট? নর্থ ওয়েস্ট থেকে সাউথ 90, 45, তাহলে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন করেছে। তাহলে তোমাকে বলা হয়েছে তাহলে নর্থ ইস্ট অথবা উত্তর পূর্বকে কি বলা হবে, এটা তো গল্পটা। তাহলে এটা যদি 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন করে, তাহলে ওটাও 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন করবে। তাহলে 135 অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন মানে দেখো এটা হচ্ছে 90 আর এটা হচ্ছে 45, তাহলে অ্যান্সার কি, পশ্চিম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ওয়েস্ট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? তাহলে এখানে অ্যান্সার কি হবে, ওয়েস্ট আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তো অত কিছু করার দরকার নেই, ওই নর্থ ওয়েস্টের জায়গায় সাউথ, আর নর্থের ডান দিকে আমার ইস্ট, এখানে ইস্ট, এত কিছু ভাবতে গেলে পরীক্ষার হলে প্রবলেম ক্রিয়েট হবে, রাইট? জিনিসটাকে স্বচ্ছ রাখো, সিম্পল রাখো। নর্থ ওয়েস্টকে সাউথ বলা হয়েছে, অর্থাৎ উত্তর পশ্চিমকে দক্ষিণ বলা হয়েছে, কতটা ডিগ্রি মুভ করে বলা হয়েছে, 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ বলা হয়েছে। তোমাকে উত্তর পশ্চিম পূর্ব চেয়েছে, তাহলে ওখান থেকেও 135 অ্যান্টি ক্লকওয়াইজ যাও, তাহলে অ্যান্সার কি হবে, পশ্চিম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ব্যাপারটাকে সিম্পল রাখো, ইজি রাখো। আচ্ছা এই কোয়েশ্চেনটা দেখো কি বলছে, 4, 5, 6, 8 যদি 62 হয়, তাহলে 4568 যদি 62 হয়, তাহলে 4652 আমাদের কি পড়বে? দেখো কোয়েশ্চেনটা ভালো করে দেখো, একটু ভালো লেভেলের কোয়েশ্চেন, এটা একটু অন্যরকম, মানে একটা দুটো কোয়েশ্চেন তো অন্য লেভেল একটু দিতেই পারে, যেখানে একটা স্টুডেন্টের সে সময় খাবে, তাই না? তো এটা হচ্ছে সেরকম সময় খাওয়ার প্রশ্ন, তাই না? দেখো কোয়েশ্চেনটা কি বলেছে, 4, 5, 6, 8 যদি 62 হয়, দেখো এই দুটো নাম্বারকে আমি যদি গুণ করি, তাই না, আর এই দুটো নাম্বারকে যদি গুণ করি, তার মানে কি 4 × 8 আবার 5 × 6, অর্থাৎ নিজেরাই দেখো 4 8 কত হচ্ছে 32, 5 6 কত হচ্ছে 30, মানে এই দুটোকে যোগ করলেই কিন্তু আমার অ্যান্সার আমি পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ 62, তাই নয় কি? তাহলে 4 × 2, 4 × 2 আবার 5 × 6, আমার 6 × 5 বেসিক্যালি, তাহলে কত হচ্ছে, প্লাস করো, তাহলে 4 2 8 প্লাস 6 প্লাসে 6 × 5 30, তাহলে কত হচ্ছে বলো, 38 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কোনটা হচ্ছে, অপশন নাম্বার বিটা আমাদের সঠিক অ্যান্সার হিসেবে চিহ্নিত করা হবে। ক্লিয়ার? তাহলে লজিকটা কি, লজিকটা সিম্পল, লজিকটা এবার যদি লিখে দিই, ফার্স্ট × 4th প্লাস সেকেন্ড × 3rd, ফার্স্ট × 4th প্লাস সেকেন্ড × 3rd। লজিক ক্লিয়ার, একদম বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই মনে, একদম ক্রিস্টাল ক্লিয়ার সলিউশন। চলো
নেক্সট, আচ্ছা বলছে যদি 26শে জানুয়ারি 2014 আমাদের সোমবার হয় তাহলে 31শে মে 2016 সপ্তাহের তারিখটা সপ্তাহের কোন দিনে হবে? তাহলে আমরা মোটামুটি সবাই শর্টকাট জানি এবং কোড জানি। তোমায় কি বলেছে? 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস 2014 সালে কোন বারে পড়েছে? সোমবারে পড়েছে, রাইট? তাহলে তোমাকে বের করতে হবে 31শে মে, কিন্তু আমি 31শে মে বার করব না, আমি সিম্পল ভাবে 26 মে বের করে নিতে পারি। 2014 বের করো, তাহলে ডেট সেম কাটো, ইয়ার সেম কাটো। দেখো এটা করতে পারি, অথবা আরেকভাবেও করাতে পারতো, এটাকে 2016 সালে বের করে নিয়ে করতে পারতাম, বাট ঠিক আছে এখন এভাবে করে নিয়ে আমি আরেকভাবে পরে বলছি। তাহলে জানুয়ারি মাসের কোড কত বলো? 1। মে মাসের কোড কত বলো? 2। তাহলে 1 থেকে 2 এর মধ্যে ডিফারেন্স কত? +1। তাহলে অ্যান্সার কত হলো বলো? মঙ্গলবার, রাইট? এবার এটা এসছে 26শে মে, এটা এসছে 26শে মে 2014 সাল। কি বার পড়েছে বলো? মঙ্গলবার পড়েছে, তাই বেরোলো। তাহলে 26শে মে যদি পড়ে থাকে তাহলে 31শে মে 2014 সাল কি বার পড়ছে বলো? তোমার 5 দিন পরে মঙ্গলবার, তার 5 দিন, তাহলে কি বার পড়ছে বলো? রবিবার পড়ছে, রাইট? কিন্তু বার করতে কি হবে? 2016, তাহলে 2015-তে কি হবে? 1 বাড়বে মানে সোমবার, কিন্তু 2016-তে কত বাড়বে? +2 হবে। অ্যান্সার কত? বুধবার। স্যার এখানে +1 হলো, এখানে +2 হলো কেন? বিকজ তোমার লিপ ইয়ার 2016 ইজ লিপ ইয়ার। লিপ ইয়ার মানে কি? অধিবর্ষ, রাইট? তোমার এখানে ফেব্রুয়ারি 29 ক্রস করে গেছে, তাই না? তো সেই কারণে আমার এখানে +2 হলো। এবার তুমি বলবে যে স্যার যদি আমি এক্সাম্পল, ধরুন আপনার কথা আমি শুনলাম, মানলাম, বুঝলাম, খুব ভালো কথা বলেছেন স্যার, যদি আমি 26শে জানুয়ারি 2014 সোমবার আমি যদি এই যে চেঞ্জেসটা আপনি করেছেন এটা প্রথমেই আমি করে দিতাম, তাহলে কি অ্যান্সার আসতো? তাহলে কি সেম অ্যান্সারটাই আসতো? এটা কি আপনি বলতে পারছেন বা প্রুফ করতে পারবেন? রাইট? অনেকেরই মনে প্রশ্ন থাকে যে স্যার আগে করলে কি হতো। চলো সেই যে প্রশ্নটা করবে তোমরা, আমি জানি অনেকেরই মনে ডাউট থাকে, তো একবার ক্লাসেই আমরা সলভ করে নিই, তাহলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। আচ্ছা কোয়েশ্চেনটা কি বলেছে একবার এখানে লিখে রাখি। বলেছে 26শে জানুয়ারি 2014 সাল তোমার কি বার বলেছে বলো? একবার দেখে নিই, কারণ আমি ভুলে গেছি কোয়েশ্চেনটা। সোমবার, তোমাকে বলেছে সোমবার, রাইট? তাহলে তোমাকে বার করতে হবে 31শে মে। তোমাকে বলেছে ভাই তাহলে তুমি 31শে মে 2016 সাল বের করে দেখাও, এটা বলেছে, তাই না? তাহলে দেখো তুমি বলছিলে যে এটাকে একদম ডিরেক্ট আগে চেঞ্জ করে দেবে, তাই তো? তাহলে 26শে জানুয়ারি 2014, একদম ধীরে ধীরে বলছি যাতে কোনো কারোর অসুবিধা না হয়। কি বলেছে বলো? মানডে, রাইট? একবার বুঝে গেলে, আমি বোঝাচ্ছি বলে তো তোমাদের সময় লাগছে বেশি, বাট একবার নিজেরা যদি একদম কনফিডেন্ট হয়ে যাও, আচ্ছা এটা মানে এটা হচ্ছে, এটার মানে এটা করলে এইভাবে করে নিও, এই যে জায়গাটা যদি গ্রিপে চলে আসে তাহলে কিন্তু আর কোনো টাইম লাগবে না, বোঝাবো খুব আস্তে আস্তে। গ্রিপে চলে এলে ফ্র্যাকশন অফ সেকেন্ডে উড়িয়ে দেবে, কিন্তু গ্রিপে আসাটা খুব জরুরি। তাই দেখো কি বলেছে। তাহলে প্রথমে যদি আমি 2015 সাল করি, কি বার পড়ছে বলো? +1 মানে মঙ্গলবার, একদিন বাড়বে। 2016-তে কি বার পড়বে? এটাও এমন একদিন বাড়বে মানে বুধবার। ও স্যার এইখানে ডাউট হলো, স্যার আগের কোয়েশ্চেনে আপনি এখানে +2 করেছেন, আপনি এখানে কেন +1 করলেন? আপনি তাহলে ভুল করলেন। দেখো এটাই হচ্ছে মেজর প্রবলেম, যখনই ক্যালেন্ডার শিখতে যাচ্ছ কনসেপ্টে গন্ডগোল থাকে। অ্যাকচুয়ালি কি হয় জানো তো, বেসিক্যালি যখন আমি তোমাদের বলি বা তোমাদের দেখবে যখন ক্যালেন্ডারে যে ভিডিওটা তোমাদের অলরেডি এসছে, যে এভারগ্রিন রিজনিংয়ে ক্যালেন্ডারের ওভারঅল পুরো ক্যালেন্ডার চ্যাপ্টারটার উপর একটা ভিডিও পাবলিশ হয়েছে, দেখে নিও। সেখানে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে বলানোর কায়দাটা দেখো, নর্মাল ইয়ারে তোমার একটা অড ডে, লিপ ইয়ারে 2টো অড ডে, এটাই তো হয় বেসিক্যালি। কিন্তু এরমভাবে পড়লেই মুশকিলটা হয়, মাথার ভেতর থাকে না। প্রত্যেক জেনে রাখবে, প্রত্যেকটা বছর ওয়েদার ইটস আ নর্মাল ইয়ার কি লিপ ইয়ার কিচ্ছু ম্যাটার করে না, প্রত্যেক বছর একটা করেই অড ডে হয়, একটা করেই অড ডে হয়। কিন্তু লিপ ইয়ারে তোমার একটা দিন এক্সট্রা আসছে কেন? বিকজ তোমার অফ দ্যাট ইজ 29th অফ ফেব্রুয়ারি, কারণ 29শে ফেব্রুয়ারি আমাদের যেহেতু আসে সেই জন্য একটা এক্সট্রা দিন আসছে, সেই জন্য লিপ ইয়ারে কটা অড ডে? 2টো অড ডে হচ্ছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে, বাবু একটু ভালো করে দেখো, তোমাকে বলছে 26শে জানুয়ারি, মাথার মধ্যে একটু খেলো, এখানে কি 29শে ফেব্রুয়ারিটা ক্রস করছে? করছে না। সো দ্যাট ইজ ওয়াই এটা আমি +1 করছি, বুধবারই অ্যান্সার করছি। ওকে চলো একবার দেখে নি। তাহলে আমি কিবার করলাম, কি পেলাম বলো? তোমাদের কথা মতো 26শে জানুয়ারি 2016 সাল কি পেলাম? আমি পেলাম বুধবার।
তোমাকে 31 মে 2016 সাল বের করতে বলেছে, কিন্তু আমি 26 মেই বের করে নেবো, ডেটটা সেম রেখে, কারণ আমরা কাটাকাটি করব। 2016 সাল, রাইট? তাহলে ডেট সেম, দাঁড়াও কালারটা চেঞ্জ করি, ডেট সেম কাটো, ইয়ার সেম কাটো, জানুয়ারি কোড 2016-তে লিপ ইয়ার, জানুয়ারি কোড কি হবে 0, রাইট? আর মের কোড কি হবে 2, 0 থেকে 2 এর ডিফারেন্স +2, অ্যান্সার কত হবে বুধবার, এই শুক্রবার, রাইট? কিন্তু 26 মে তোমাকে বার করতে হবে 31 মে, তাহলে 31 মে 2016 সাল কি বার পড়বে? ঠিক 5 দিন পর, মানে শুক্রবারের সাথে আরো 5 অ্যাড করব, অ্যান্সার কত হবে বুধবার, কারেক্ট অ্যান্সার। দেখো এখানেও বুধবার এসেছিল, দেখো এখানেও বুধবার এসেছিল। তুমি যাই করে নাও না কেন, তোমার কনসেপ্ট যদি স্বচ্ছ থাকে, ক্রিস্টাল ক্লিয়ার থাকে, ঠিক আছে, একদম জলের মতন স্বচ্ছ থাকে তোমার যদি কনসেপ্ট, তোমায় কোথাও তুমি আটকাতে পারবে না, তুমি যেখান থেকে কোয়েশ্চেন দেবে তুমি পারবে। তার জন্য কনসেপ্ট আমি এই কারণেই বলি যে কনসেপ্ট ক্লিয়ার রাখো, অ্যাপ্রোচ ক্লিয়ার রাখো, শর্টকাট ক্লিয়ার রাখো, কারণ এই জন্যই বলি বি ক্যাশ ক্লাসে, এই কারণে বলি বি ক্যাশ, ক্যাশ রানেগা একদম। কনসেপ্ট জানো, অ্যাপ্রোচ জানো, শর্টকাটে উড়িয়ে আসো, ঠিক আছে? এই যে আমি অ্যাপ্রোচ, এই যে আমি অ্যাপ্রোচ কনসেপ্ট বললাম, এই যে +2 এটা হচ্ছে কনসেপ্ট, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট, এই যে +1 এটা হচ্ছে কনসেপ্ট, রাইট? অ্যাপ্রোচ কি? আচ্ছা এই কোয়েশ্চেন দেখছি মাথার মধ্যে, আচ্ছা প্রথমেই আমি ডেট সেম রেখে কেটে দেবো, দ্যাট ইজ অ্যাপ্রোচ। শর্টকাট কি? এই হচ্ছে শর্টকাট। তাহলে প্রত্যেকটা জিনিসই দাঁড়িয়ে আছে এটার উপরে, তাই নয় কি? তো অ্যাপ্লাই করতে হবে এবং পরীক্ষায় পাস করতে হবে এবং বস চাকরি পেতে হবে, ঠিক আছে? কিছু আটকানো যাবে না। ওকে, চলো নেক্সট। এই কি কোয়েশ্চেন বলেছে বলো, কোয়েশ্চেনটা কি বলেছে? একটি বাগানে গরু এবং মুরগি আছে। অনেকবার ক্লাসে এই ধরনের প্রশ্ন করেছে, আর একবার একটু আমরা ঝালাই করে নিই জিনিসপত্র। মোট মাথার সংখ্যা হচ্ছে 25 এবং মোট পায়ের সংখ্যা হচ্ছে 78। তাহলে গরু এবং মুরগির মধ্যে পার্থক্য নির্ণয় করো। দেখো এই ধরনের কোয়েশ্চেন অলরেডি আমরা WBPSC ওয়ালা যদি তোমরা ফলো করে থাকো, তাহলে শর্টসে আমি এটার অলরেডি একটা শর্টকাট দেখিয়েছিলাম, তো সেটাই আরেকবার এখানে দেখাচ্ছি, একবার তোমরা ওই শর্টসটাও দেখে নিতে পারো, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। যেমন ধরো এক্সাম্পল, এই ধরনের কোয়েশ্চেন আমরা কি করি, আমরা অ্যালিগেশন বা এক্স ধরে করি, বাট এই ধরনের কোয়েশ্চেনে অ্যালিগেশন না এক্স না কিচ্ছু করবো না। জাস্ট জেনে রাখবে এই টাইপের কোয়েশ্চেনে দুটো টাইপের প্রাণী আসে, একটা প্রাণী হয় 4 পায়ের, একটা প্রাণী হয় 2 পায়ের। এবার মুরগি নিশ্চয়ই 4 পায়ের নয়, এটা জানো তো, আমিও জানি, ঠিক আছে? ওকে, তাহলে একটা হচ্ছে 4 পায়ের, একটা হচ্ছে 2 পায়ের, রাইট? তো যেটা 4 পায়ের প্রাণী সেটা বার করার টেকনিক কি? বার করার টেকনিকটা হচ্ছে L/2 - h, দ্যাটস ইট, আর কিচ্ছু না। L/2 - h, নাম্বার অফ L বা নাম্বার অফ লেগস কত বলো? 78, তাহলে 78/2, আর নাম্বার অফ H মানে হেডস কত বলো? 25, তাই না? তাহলে 78কে 2 দিয়ে ভাগ দিলে কত? 39 - 25, তাহলে আমার অ্যান্সার কত আসছে? অ্যান্সার আসছে আমার 14। ক্লিয়ার? তাহলে যেটা 4 পায়ের প্রাণী সেটা আসছে 14, একদম ধীরে ধীরে বলছি, তার মানে কি? কাউস। এবার দেখো পা তো অনেক কটা হতে পারে, নাম্বার অফ পাস হতে পারে, কি নাম্বার অফ মাথাস কি হয়? মাথা কি অগুন্তি থাকে? থাকে না, একটাই মাথা। তাহলে টোটাল নাম্বার অফ মাথা হচ্ছে কত? 25টা, তার মধ্যে 14টা যদি গরু হয়ে যায় ভাই, তাহলে 11টা কি হয়ে যাবে? 11টা আমার মুরগি হবে, তাই না? এই দুটোর মধ্যে পার্থক্য জানতে চেয়েছে, তাহলে অ্যান্সার কত হবে? 3টা আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার ডিটা কারেক্ট অ্যান্সার, তাই নয় কি? ক্লিয়ার? তার মানে কি বললাম আমি আরেকবার তোমাদের ওভারঅল একবার ফটাফট বলে দিই। তাহলে যেটা 4 পায়ের প্রাণী কি করে বার করবে? L/2 - h, তার মানে কি 78 পায়ের সংখ্যা, 78/2 মাইনাস তোমার 25, তার মানে কত হচ্ছে বলো? 14, 14টা মানে হচ্ছে গরু থাকবে, তার মানে হচ্ছে 11টা তোমার মুরগি থাকবে, কারণ টোটাল হচ্ছে 25টা মাথা, দুটোর মধ্যে ডিফারেন্সটাই অ্যান্সার, কারণ তোমাকে বলেছে পার্থক্য নির্ণয় করো, তাহলে 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এই ধরনের কোয়েশ্চেন যদি আসে একদম ক্রিস্প সলিউশনে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দেখো আরেকটা তোমাদের সামনে মিসিং নাম্বার, কারণ মিসিং নাম্বার অনেকের ভীতির কারণ, ওই কারণে মিসিং নাম্বারটা বারবার আনছি। দেখো এই কোয়েশ্চেন থেকে বুঝতেই পারছো যে 6 আর 4কে দিয়ে 22 আনতে হবে, 12 আর 4কে দিয়ে 40 আনতে হবে, 9 আর 6কে দিয়ে তোমাকে এখানে প্রশ্ন চিহ্নে বলতে হবে, তাই তো? তাহলে যারা নতুন বা যারা আছো তোমরা ভাববে ও স্যার এটা তো ইজি, ইউ ডোন্ট টেক এনি চাপ, উই আর দেয়ার। তুমি কি ভাববে? স্যার দেখুন 6 × 4 কত হচ্ছে? 24, থেকে 2 বাদ দিন, আমার অ্যান্সার আসছে 22। স্যার দেখে নিন 12 × 4 কত হচ্ছে? 48, থেকে 2 বাদ দিন, স্যার আসছে 40। ও স্যার আসছে না, তাই না? তাহলে এবার তুমি বললে ও স্যার লজিক তো আসছে না, ঠিক আছে স্যার আপনি চাপ নেবেন না, আমি মাথাটাকে চালাচ্ছি, ডোন্ট টেক চাপ, মাথাটাকে আরেকটু চালাচ্ছি। কি চালাবো স্যার মাথাটা? স্যার এই দুইটা কি হতে পারে? এই দুইটা কনস্ট্যান্ট, বা এই দুইটা হতে পারে 6 আর 4-এর মধ্যে ডিফারেন্স, একদম হতে পারে। তাহলে 6 × 4 - 2, 6 আর 4-এর মধ্যে ডিফারেন্স, ভেরি গুড।
তাহলে দেখি এটা আসছে কিনা। 12 ইন্টু 4 কত, 440 মাইনাস 8, কেন 8? 12 আর 4-এর মধ্যে ডিফারেন্স 8। হ্যাঁ এই তো, হ্যাঁ পেয়ে গেছি একদম, কোনো চাপ নেবেন না আপনি। তাহলে 9 6 কত হচ্ছে বলো ভাই, 54। আর 9 আর 6-এর মধ্যে ডিফারেন্স কত, 3। তাহলে 54 থেকে 3 বাদ দাও, তোমার 51 উইল বি দা কারেক্ট অ্যান্সার, তাই না? তো তোমাকে ভাবতে হয় পরীক্ষার হলে যখনই তুমি কনস্ট্যান্ট ধরে নিচ্ছ দুইটাকে এবং তোমার অ্যান্সার আসছে না, তোমার অ্যান্সার তুমি পৌঁছতে পারছো না, তো তখন তোমাকে মাথার মধ্যে একটু খেলতে হবে যে কি করলে আরেকটু অ্যান্সার আমি আনতে পারবো, তাই নয় কি? তাহলে 6 ইন্টু 4 মাইনাস 2, দুইটা কনস্ট্যান্ট করলে হচ্ছে না। তো দেখো 6 আর 4-এর মধ্যে ডিফারেন্স, দেখো এখানে 12 ইন্টু 4 করলে কত হচ্ছে বলো, 48। এই 8টা কেন, 12 আর 8-এর মধ্যে ডিফারেন্স, তাই না? আর এই 3টা কেন, বিকজ 9 আর 6-এর মধ্যে ডিফারেন্সটা আমি লিখছি এখানে। তাহলে কত হচ্ছে বলো, 51 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার একদম, কারোর কোনো ডাউট নেই? চলো নেক্সট কি বলেছে, ক্যাব 12 ফিড 16, তাহলে জেড ইকুয়াল টু কত, তাই না? এরম টাইপের আমাদের কোডিং ডিকোডিং এর প্রশ্ন কিন্তু আসবেই। তাহলে কি বলেছে বলো, ক্যাব বলছে 12, ফিড বলছে 16, তাহলে জেড ইকুয়াল টু কত? দেখো একটা কথা বলি, যখনই তোমাদের কোডিং ডিকোডিং এরম টাইপের কোয়েশ্চেন, অনেকেই বলে কোডিং ডিকোডিং এ কোনো শর্টকাট হয় না, হয় না, হয় কি অ্যাপ্রোচ, রাইট? কোডিং ডিকোডিং এ কোনো শর্টকাট হয় না, কোডিং ডিকোডিং এ হয় কি অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচটা আমি ক্লাসে অনেকবার তোমাদের অলরেডি বলেছি, আর একবার বলছি যে কোনো কোডিং ডিকোডিং এর কোনো কোয়েশ্চেনে যদি তুমি আটকে যাও, যদি তোমার মাথা কাজ না করে বা তোমার লজিক আসছে না, রাইট, সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে প্রথমেই করবে সাম অফ দ্য প্লেস ভ্যালু অথবা রিভার্স প্লেস ভ্যালু, রাইট? এটাই আমরা করি, সাম অফ দ্য প্লেস ভ্যালু অথবা রিভার্স প্লেস ভ্যালু। তাহলে এবার কিন্তু বাই ডিফল্ট আমরা যারা যারা স্টুডেন্টরা ক্লাস করি বা আমরা জানি, আমাদের কিন্তু রিভার্স প্লেস ভ্যালু আসার থেকে মনে আমাদের প্লেস ভ্যালুটা আগে মনে আসে। তাহলে যদি প্লেস ভ্যালুটা আমরা করি, এখানে দেখো 3 1 আর 2 আছে, রাইট? তাহলে 3 আর 1 2 থেকে তুমি কি 12 আনতে পারছো না? পসিবল নয়। সিমিলারলি দেখো আচ্ছা 3 1 2 মানে কত হচ্ছে বলো, 6, 6 থেকে 12 আসতে পারছে না। তারপরে দেখো 6 প্লাস 5 প্লাস 5 প্লাস 4, 5 5 10 16, 20 থেকে 16 আসছে না, পসিবল হচ্ছে না, রাইট? একবার প্লাস 6 একবার মাইনাস 4 হচ্ছে না। তো রিভার্স প্লেস ভ্যালু করো, এবং আমরা জানি প্লেস ভ্যালু প্লাস রিভার্স প্লেস ভ্যালু কত হয় বলো, 27 হয়, তাই না? আর দয়া করে আমি আবারও বলছি, আমি আবারও ভিডিওতে বলছি তোমাদের, ওই ইন্ডিয়ান রেলওয়ে, কলকাতা পুলিশ, তারপরে কি ওই জ্যাকলিন লাভ, এসব পড়বে না, ঠিক আছে? এসব পড়ে প্লিজ নিজের মাথাটা নষ্ট করবে না, ঠিক আছে? প্লেস ভ্যালু প্লাস রিভার্স প্লেস ভ্যালু মনে রাখো ইকুয়াল টু 27 হয়, কারণ তোমার এই লাভ জ্যাকলিন ওগুলো শুনতে ভালো লাগবে কিন্তু আদতে কোনো লাভ নেই, কারণ প্লেস ভ্যালু মনে থাকবে না, রিভার্স প্লেস ভ্যালু মনে থাকবে না, ওগুলো শুনতে ভালো লাগে, তাই না? তাহলে প্লেস ভ্যালু প্লাস রিভার্স প্লেস ভ্যালু কত হচ্ছে, 27 হচ্ছে। এবার দেখো সি এর প্লেস ভ্যালু কত, 3, তাহলে রিভার্স কত হবে, 27 থেকে 3 বাদ দাও, 24। এর প্লেস ভ্যালু কত, 1, 27 থেকে 1 বাদ দাও, 26। বি এর প্লেস ভ্যালু কই, 2, 27 থেকে 2 বাদ দাও মানে হচ্ছে 25। তাহলে প্লেস ভ্যালু অ্যাডিশন করলে কত হচ্ছে বলো, 24 প্লাস 26 50, 50 আর 25 কত হচ্ছে 75। এবার এই পয়েন্ট অফ টাইমে অনেকে বলবে যে স্যার রিভার্স প্লেস ভ্যালু অ্যাডিশন করার পরেও আমাদের অ্যান্সার এসে পৌঁছয়নি, বাট যাদের যাদের অবজারভেশন পাওয়ার একটু স্ট্রং, আমি বারবার বলি রিজনিং ইজ অল অ্যাবাউট অবজারভেশন, যত পাওয়ার স্ট্রং তত তাড়াতাড়ি অ্যান্সার আসবে। তুমি দেখো 75 যেই মুহূর্তে দেখলে তুমি কিন্তু 12তে পৌঁছতে পারবে, কারণ যেটা অ্যাডিশন করে এলো সেই দুটোকে দিয়ে অ্যাড করো, 7 আর 5 12, তাই নয় কি? তাহলে ফিডটাকে একবার চেক করো, দেখো এফ এর প্লেস ভ্যালু কত, 6, রিভার্স কত, 27 থেকে 6 বাদ দাও মানে কত, 21। ই এর প্লেস ভ্যালু কত বলো, 5, 27 থেকে 5 বাদ দাও কত হচ্ছে বলো, 22। পরেরটা ই আছে, এটাও 22 হবে। আচ্ছা ডি এর প্লেস ভ্যালু কত বলো, 4, 27 থেকে বাদ দাও কত হচ্ছে বলো, 23। আচ্ছা নিজেরাই একদম ধীরে ধীরে ক্যালকুলেশন করো, 22 আর 22 কত, 44, 44 পেলাম, 44 আর 21 কত বলো আমার 65, 65 আর 23 তে কত বলো 88। দেখো তো আমরা 88 পাচ্ছি, অর্থাৎ 8 প্লাস 8 দেখো আমার 16 আসছে, তাই নয় কি? আসছে তো। তাহলে জেডটা একবার খেয়াল করো। আচ্ছা জেড প্লেস ভ্যালু কত, 10, অর্থাৎ রিভার্স প্লেস ভ্যালু কত, 27 থেকে 10 বাদ দাও 17। এর কত হবে বলো 26, ডি এর কত হবে বলো 23, আর ই এর কত হবে বলো 22, তাই নয় কি? একদম সিম্পল। তাহলে দেখো 26 আর 22 কত হচ্ছে বলো 48, রাইট? 48 আর 23 কত হচ্ছে বলো 11, কত হচ্ছে বলো আমার 71, 71 আর 17 কত হচ্ছে বলো 88। এটাও কি হবে, এটাও আমার 16 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, 16 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো 8 এর অপশনে দেওয়া আছে কিন্তু এটা হবে না,
কেন হবে না? তাড়াহুড়োর মতো অনেকে 88 করবে, কেন হবে না? বিকজ তোমার এটাকে অ্যাড করে আনতে হবে। তাহলে 16 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার একদম? চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। নেক্সট কোয়েশ্চেনে বলেছে এজিসি, পিকেবি, জেডপিই এবং ইউজিবি, তাহলে এদের মধ্যে তোমার কোনটা অড ওয়ান আউট তোমাকে বের করতে হবে, রাইট? তাহলে যদি আমি এখানে প্লেস ভ্যালু বসাই, তাহলে 1, 7 আর 3, এটাতে কি আছে বলো? 16, 11 আর 2, এটাতে কি আছে বলো? 26, 16 এবং 5, আর লাস্টলি এটাতে কি আছে? 21, 7 এবং 2। তাহলে এই সবকটাকে যদি আমরা অ্যাড করি, তাহলে 1 + 7 8, 8 + 3 কত হচ্ছে বলো? 11, 16 + 11 কত? 27, 27 + 2 কত হচ্ছে বলো? 29, 26 + 16, 16 + 5 কত হচ্ছে বলো? 47, আবার 21 + 7 + 2 কত হচ্ছে বলো? 30, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি সবকটাকে অ্যাড করি, আমি দেখতেই পাচ্ছি যে 11, 29 এবং 47 এই তিনটেই আমাদের মৌলিক সংখ্যা, অথবা বলতে পারি আমরা প্রাইম নাম্বার, রাইট? তো সেক্ষেত্রে আমার এখানে অ্যান্সার কোনটা হবে? 30 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার অপশন নাম্বার ডি, হ্যাঁ, আমাদের অ্যান্সার বের করলেই যে অ্যান্সার ওটা হয়ে যাবে তার কোনো মানে নেই, কারণ অপশনটাও দেখতে হবে, এক্সামের কিন্তু অপশনও খেলতে পারে। তাহলে অপশন নাম্বার ডি কোথায় আছে? সিতে আছে। তো আমার অ্যাকচুয়াল অ্যান্সার যেটা আমরা মার্ক করব, দ্যাট ইজ অপশন নাম্বার সিটাকে আমরা কিন্তু মার্ক করব। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে? 48:48 72 কত? তাহলে জেনারেলি যখনই আমরা এরকম টাইপের কোয়েশ্চেন করি, আমাদের যেটা একটা ইনস্ট্যান্ট যেটা মাথায় আসবে যে স্যার 48 সমান সমান যদি 48 হয়, তাহলে 72 সমান সমান 72ই হবে, রাইট? বাট এখানে দেখো অপশানে যদি দেখতে পাও, দেখো 78, 54, 36, 45 কোনোটাই কিন্তু 72 নেই, এবং 72 অবভিয়াসলি থাকবেও না। এটা সিম্পল কোয়েশ্চেন হয়ে যায়। তাহলে এই জিনিসটাকে দেখো আমি যদি করতে চাই, তাহলে কি করতে পারি? যে 4 + 8, দেখো আমি যদি ঠান্ডা মাথায় কোয়েশ্চেনটাকে অবজার্ভ করি, যে 4 + 8 মানে এই দুটো নাম্বারকে ইন্ডিভিজুয়ালি ভাবছি, কত হচ্ছে? 12, আর 4 আর 8-এর মধ্যে ডিফারেন্স করলে কত হচ্ছে? 4, তাহলে 12 × 4 করলে কত হচ্ছে বলো? আমার 48, যেটা আমার এখানে লেখা আছে, রাইট? তাহলে সিমিলারলি যদি একটু ভাবি, তাহলে 7 + 2 করলে কত হচ্ছে বলো? 9, আর 7 আর 2-এর মধ্যে ডিফারেন্স করলে কত হচ্ছে বলো? আমার 5, তাহলে 9 × 5 করলে কত হয়? 45। দেখো বেসিক্যালি তাহলে অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার এইরকম মাল্টিপ্লাই না করেও কিন্তু আমরা করতে পারতাম স্কোয়ার রিলেটেড, যদি আমাদের স্কোয়ার মাথায় থাকতো। দেখো তাহলে 4 স্কোয়ার আর 8 স্কোয়ারের মধ্যে ডিফারেন্সটাই কিন্তু আমাদের আসছে 48। একবার চেক করে নাও, 64, 8 স্কোয়ার আর 4 স্কোয়ার মধ্যে 16, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখো কত আসছে? আমার 48ই আসছে। তাহলে সিমিলারলি 7 স্কোয়ার আর 2 স্কোয়ারের মধ্যে ডিফারেন্স কত? আমার কিন্তু 45ই আসছে। 49 থেকে আমরা 4 বাদ দেবো। তো বেসিক্যালি গল্পটা কি? a² - b², কারণ আমরা জানি, ছোটবেলা থেকেই জানি যে a² - b² মানে কত? a + b × a - b, তাই নয় কি? আমি আর একটু ডিটেলসে তোমাদের আগে একবার a + b × a - করে b করে বললাম, দিয়ে তারপরে a² - b² বললাম, কারণ দুটোই ফান্ডা একই, মানে এও যা এটাও তা। তো জাস্ট একটু ডিটেলসে আরও বলছি বলে তোমাদের দুটোই আমি একবার বলে দিলাম, রাইট? তাহলে 7 + 2 আর 7 - 2 মানেই আমি বলতে পারি যে 7 স্কোয়ার আর 2 স্কোয়ারের মধ্যে ডিফারেন্স। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে কি বলছে দেখে নিই আমরা। একটা ব্লাড রিলেশনের প্রশ্ন আছে, বলছে ইন্ট্রোডিউসিং অনামিকা, Vikas said she is my wife's only brother's son's mother, then how is Vikas related to the only sister-in-law of অনামিকা? একবার বাংলায় পড়ি কোয়েশ্চেনটা। অনামিকাকে পরিচয় করিয়ে দিয়ে বিকাশ বলল, ও আমার স্ত্রীর একমাত্র ভাইয়ের ছেলের মা। শি ইজ মাই ওয়াইফস ওনলি ব্রাদার্স সানস মাদার, মানে আমার বউয়ের একমাত্র ভাইয়ের ছেলের মা, রাইট? তাহলে অনামিকার একমাত্র শালীর সাথে বিকাশের সম্পর্ক কি, বা কি বেসিক্যালি কিভাবে না কি? ওকে, চলো তাহলে কোয়েশ্চেনটাকে দেখো একটু মানে একটু যদি বলি একটু গোলমেলে, একটুখানি মানে ধরে আমাকে করতে হবে ধীরে ধীরে। জেনারেলি আমি বলে রাখি সবসময় যে যখনই আমরা ইংলিশে করি তখন আমরা কি করি? মাই বা ইয়োর এই দুটো শব্দকে দেখি, কিন্তু আমরা যখন বাংলায় করব তখন কি ভাববো? আমরা আমার রেসপেক্টে আমরা ভাববো, মানে নিজের রেসপেক্টে আমরা ভাবার চেষ্টা করি, তাই তো? তাহলে এই কোয়েশ্চেনটা যদি একটু অবজার্ভ করো, কি বলেছে বলো? আমার স্ত্রীর একমাত্র ভাই, তার মানে কি? এটা যদি ধরো বিকাশ হয়, বিকাশ কি বলছে? বিকাশ বলছে আমার স্ত্রীর একমাত্র ভাই, তার ছেলের মা, তার ছেলের মা, এই হচ্ছে গল্প, তাই না? অনামিকাকে পরিচয় করে দিয়ে কি বললো? সে আমার স্ত্রীর একমাত্র ভাইয়ের ছেলের মা,
রাইট? তাহলে এটা হচ্ছে আমার অনামিকা, তাই তো? এবার কোয়েশ্চেন বলেছে যে অনামিকার একমাত্র শালীর সাথে, অর্থাৎ কার কথা রিপ্রেজেন্ট করছে? এনার কথা বলছে, সিস্টার ইন ল অফ অনামিকা, রিলেটেড টু বিকাশ, মানে বিকাশের সাথে সম্পর্ক কি? দেখতেই পাচ্ছি কি হবে অ্যান্সার? ওয়াইফ। তাহলে কোয়েশ্চেনটা কি বলেছে? অনামিকার সাথে, অনামিকার একমাত্র শালীর সাথে বিকাশের সম্পর্ক কি, মানে বিকাশ কে হয়? তাহলে অ্যান্সার কি হবে? হাজব্যান্ড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। হাজব্যান্ড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। যদি বলতো যে বিকাশের কে হয়, তাহলে অ্যান্সার করতো বউ অথবা ওয়াইফ। বাট এখানে কি বলেছে? বিকাশ কিভাবে সম্পর্ক জড়িত, তাহলে অ্যান্সার কি হবে? স্বামী অথবা হাজব্যান্ড। ক্লিয়ার? তাহলে হাজব্যান্ড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো কোয়েশ্চেনটা পড়ার সময় মনে হলো যে বড়ই খটোমটো, একটু মানে এত কিছু বড় কেন দিচ্ছে, কি লজিকে দিচ্ছে, বাট কোয়েশ্চেন যখন আমরা প্রসেস জানবো, আমরা কনসেপ্ট জানবো, আমরা কি অ্যাপ্রোচে সলভ করতে হয় আমরা জানবো, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই টাইপের কোয়েশ্চেন সলভ করতে পারি। সেখানে ভয় পাওয়ার কিছু নেই। কোয়েশ্চেন বড় হওয়া মানেই যে বাস স্যার হয়ে গেছে আর পারবো না, এরকম কোনো ব্যাপার নেই। পরীক্ষা হলে কোয়েশ্চেন এসছে, তোমরা পড়াশোনা করেছো, যেখান থেকে যাই প্রশ্ন দিক না কেন তোমরা পারবে, সেই কনফিডেন্সটা তোমাদের মধ্যে রাখতে হবে সবসময়। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে? বলছে 29শে অগস্ট শনিবার মুকুলের জন্মদিন, তাই তো? আমি জানতাম না, জানলাম, হ্যাপি বার্থডে মুকুল, এখন দেরি আছে। পরে কি বলছে? রাহুল যদি 29শে ডিসেম্বরের পরে একটি বিজোড় সংখ্যার তারিখে জন্মগ্রহণ করেন, তবে একই বছরে, মানে সেই বছরে রাহুলের জন্মদিন সপ্তাহের কোন দিনে হবে? কোয়েশ্চেন বোঝো, মানে কি বলেছে? তোমাকে বলেছে যে 29 অগস্ট, মানে 29শে অগস্ট মুকুল জন্মেছে, সেই দিনটা কবে ছিল? সেই দিনটা ছিল শনিবার, অর্থাৎ স্যাটারডে, রাইট? এবার বলেছে যে তোমার রাহুল 29শে ডিসেম্বরের পরে একটি বিজোড় সংখ্যার তারিখে জন্মেছে, তাহলে 29 তারিখের পরে একটা বিজোড় সংখ্যা কোনটা হবে? 31 তারিখ, 31 ডিসেম্বরের কথা বলা হয়েছে, এই দিনে জন্মেছে। যদি জন্মগ্রহণ করে তাহলে সে সপ্তাহের কোন দিনে জন্মগ্রহণ করবে? এটাই লজিকটা বা এটাই প্রশ্নটা। তাহলে 29শে অগস্ট বলেছে, আমি ডেটটাকে সেম রেখে 29শে ডিসেম্বরই করে দিই। এবার বছরটা তো একই আছে, তাই মাথা খারাপ করে নিজের লাভ নেই। তাহলে ডেট সেম কেটে দাও, বছর এক ছিল, অগস্টের কোড কত? 3, ডিসেম্বরের কোড কত? 6, 3 থেকে 6 মানে 3 বাড়ছে, তাহলে +3, তাহলে অ্যান্সার কত? স্যাটারডে +3, অর্থাৎ কি হচ্ছে বলো? রবি, সোম এবং মঙ্গল। তাহলে কি হলো বলো? 29 তারিখটা কি বার বেরোচ্ছে? মঙ্গলবার বেরোচ্ছে। কিন্তু তোমার অ্যান্সার কি বার করতে হবে? 31 তারিখ, অর্থাৎ 29 তারিখ যদি মঙ্গলবার বেরোয়, 30 তারিখ কি হবে? বুধবার। 31 তারিখ কি বার হবে বলো? বৃহস্পতিবার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ থার্সডে উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কোন অপশনটা হচ্ছে বলো? অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে কোয়েশ্চেনের ফরম্যাটটা বোঝো, যে তোমাকে কিন্তু ডিরেক্ট 29শে ডিসেম্বর বার করতে বললো না। তোমায় কি বললো? তোমাকে ভাবতে হবে যে 29 তারিখের পরের বিজোড় সংখ্যাটা কোনটা, তাই নয় কি? দেখো এরকম ক্যালেন্ডারে যদি কোয়েশ্চেন ভাবি, যদিও একটু হাই লেভেল হয়ে যায়, বাট যদি ভাবি, যদি বলো, মানে তোমাদের যদি জিজ্ঞেস করি যে এমন কোনো দিন বলো, এমন দুটো ডেট বলো যে কোনো মাসের, যে মাসের ডেটের দ্বিতীয় নাম্বারটা প্রথম নাম্বারের স্কোয়ার, তাহলে এরকম দুটো দিন আসতে পারে। কি কি আসতে পারে? 11 আসতে পারে আর 24 আসতে পারে, দিতেই পারে, রাইট? এমন একটা দিন বলো যে দিনটা হচ্ছে প্রথম নাম্বারের, মানে সরি, এমন একটা দিন বলো বা এমন একটা দিনের তারিখ বলো যে তারিখটার দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যাটার কিউব। কি তারিখ হতে পারে? 11 হতে পারে, 1 এর কিউব 1, আবার 28 হতে পারে, তাই নয় কি? এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ধরো, মানে আমি বলছি যে এক্সামিনার যদি কোয়েশ্চেন মাথায় ভাবতে থাকে, সে কি করে ভাববে? ধরো চাইলেও সে একটু অত্যাধুনিক লেভেলে ভালো প্রশ্ন দেবো, দিতেই পারে, তাই না? এমন কোনো দিন হয়, এমন কোনো তারিখ, যে এমন রাহুল এমন কোনো তারিখে জন্মগ্রহণ করেছে ডিসেম্বর মাসে, যে তারিখটার সেকেন্ড নাম্বার বা যে তারিখটার দ্বিতীয় সংখ্যাটা প্রথম নাম্বার স্কোয়ার এবং কিউব উভয়, তাহলে কোনটা হবে বলো? 11। দেখো 11ই একটা নাম্বার, 11ই একটা নাম্বার যে নাম্বারটার একটা 1-এর স্কোয়ারও হয়, আবার এইটা আবার 1-এর কিউবও হয়। কারণ এরপরে কি হয়ে যাবে? এরপরে যদি 3-এর কথা ভাবি, তাহলে স্কোয়ার মানে কি? 39, এতদিন হয় না। যদি ভাবি 327, এতদিনে হবে না, রাইট? তো সেক্ষেত্রে তোমাকে লজিক্যালি ভাবতে হবে যে কি হতে পারে, ঠিক আছে? চলো নেক্সট। এটা আসার চান্স, মানে আমি আসবে না, জাস্ট আমি একটা মানে তোমাদের যে মানে থিঙ্কিং প্যাটার্নটাকে একটুখানি চেঞ্জ করলাম, আর কিছু না। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নি। বলছে 202 যদি সমান সমান 4 হয়, 414 যদি 9 হয়,
565 16 787 21 কোনটা হবে? দেখো খুব সিম্পল ভাবে বলতে পারি যে অপশন নাম্বার ডি মানে অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কেন? কারণ একদম সহজ সরল প্রশ্ন যে 2 প্লাস 0 প্লাস 2 করলে 4 আসছে, 4 প্লাস 1 5, 5 প্লাস 4 9 আসছে, 5 প্লাস 6 হচ্ছে তোমার 11, 11 প্লাস 5 হচ্ছে 16, তাহলে 7 প্লাস 8 হচ্ছে 15, 15 প্লাস 7 হচ্ছে 22, কিন্তু লেখা আছে কত 21, তো অ্যান্সারটাই অপশন নাম্বার ডিটা হবে। ক্লিয়ার? কিন্তু প্রবলেমটা হচ্ছে ধরো এই কোয়েশ্চেনটাকে আমি একটু চেঞ্জ করলাম, করতেই পারে এক্সামিনার। দেখো এক্সামিনার এই কোয়েশ্চেনটা দিলে তুমি উড়িয়ে আসবে, একটু 100% কনফার্ম এবং তোমরা পারবে। কিন্তু ধরো এই কোয়েশ্চেনটার মধ্যে এক্সামিনার একটু চেঞ্জেস আনলো, কি করলো সে বললো 202 4 অ্যাজ ইট ইজ দিচ্ছে, 414 9, 565 16 এবং 787 22। এবার দেখো তুমি যে লজিকটা অ্যাপ্লাই করেছিলে বা তুমি যে লজিকটা অ্যাপ্লাই করে অপশন নাম্বার ডিটাকে অ্যান্সার করেছিলে সেটা হচ্ছে তোমার অ্যাডিশন লজিক। এবার অ্যাডিশন করে তো ভাই সবকটাই ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যদি একটু অবজার্ভ করো যে বাদিকের নাম্বারটাকে অ্যাড করে আমি যে ডান দিকের নাম্বারটা পাচ্ছি সেটা একটা স্কোয়ার নাম্বার। সেটা কি একটা স্কোয়ার নাম্বার? একটা স্কোয়ার নাম্বার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, কিন্তু এইটা কারোর স্কোয়ার নয়। সো দ্যাট ইজ ওয়াই অপশন নাম্বার ডি টা আমার এখানেও রাইট অ্যান্সার হিসেবে চিহ্নিত করা হবে। ক্লিয়ার? তার মানে জায়গাটা বোঝো, এখানে একটা লজিকে তুমি ডি বার করছো যেখানে তোমার সংখ্যাটা যোগফলে তুমি বার করছো, যেটা খুব নর্মাল প্রসেস এবং তোমরা করে এসছো, তোমরা জানো এটা। কিন্তু এমনও তো হতে পারে যেখানে তোমাকে এই জিনিসটা সেম দিল, তখন তোমাকে এই সেম কোয়েশ্চেনে, তার মানে বোঝো পুরো কোয়েশ্চেন এক রাখলো, এক্সামিনার কি করলো একটা নাম্বার খালি চেঞ্জ করলো, পুরো কোয়েশ্চেন সেম রাখলো, শুধু এই নাম্বারটা খালি চেঞ্জ করলো, রাইট? তো সেক্ষেত্রে কি হলো? 22 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার একদম? চলো শুধুমাত্রই আমরা কি করি, আমরা পিওয়াইকিউ সলভ করি, মানে হুবহু পিওয়াইকিউ সলভ করি। হ্যাঁ পিওয়াইকিউ সলভ করবো, কিন্তু পিওয়াইকিউ রিলেটেড কি চেঞ্জেস আসতে পারে সেটাও তো জানতে হবে, তাই নয় কি? মানে আমরা হুবহু একদম মানে একদম চোখ বন্ধ করে চলে গেলাম, এক্সামিনার টুক করে খেললো আর আমরা পরীক্ষার হলে হোঁচট খেয়ে চলে এলাম বাড়ি ফেরত, তো লাভের লাভ কিচ্ছু নেই। কারণ পরীক্ষার হলে কি তুমি পারলে না, তুমি এসে নিশ্চয়ই শিখে নেবে, কিন্তু পরীক্ষা হলে তোমাকে একা লড়তে হবে, বারবারই কথাটা বলি। তো পরীক্ষা হলে তোমাকে শেখার জন্য তোমাকে সেই রকমভাবেই তোমাকে মজবুত করতে হবে নিজেকে, বা প্রিপারেশনটাকে সেই লেভেলে নিয়ে যেতে হবে, ভাই যাই দিক না কেন আমি ওড়াবো, তো এই মেন্টালিটি রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন, ইজি করলে হবে না। চলো এই কোয়েশ্চেনটা দেখো কি বলেছে। দেখো একটা জিনিস কোয়েশ্চেন থেকে বুঝতে পারছো তোমরা যে 45 25 35 এবং 30 এই সবকটাকে দিয়ে তোমাকে 27 আনতে হবে, অথবা বা এই কোয়েশ্চেনে দেখো 20 60 40 30 সবকটা থেকে 30 আনতে হবে, তাই না? তাহলে এবং এখান থেকে তোমাকে এই কোয়েশ্চেন মার্কটা বের করতে হবে, রাইট? একটা জিনিস ভালো করে যদি মনে থাকে তোমাদের অ্যাপ্রোচ, যে আমি মিসিং নাম্বারের ক্ষেত্রে আমি আগেও বলেছি অ্যাপ্রোচ, সেটা হচ্ছে যে নাম্বারগুলো কাছাকাছি থাকলে সবার আগে আমরা কি করি? অ্যাডিশন করি। অ্যাডিশন করে না আসতে পারলে আমরা কি করি? স্কোয়ার বা কিউব সিঙ্গেল ডিজিট করি। তাহলে যদি আমরা অ্যাডিশন করি, তাহলে অ্যাডিশন করে যদি সিঙ্গেল ডিজিটটা মোর প্রেফারেবল লাগছে, যদি সিঙ্গেল ডিজিট করি 4 + 5 9, এটা 7, এটা 8, এটা 3, তাহলে কি আমার আসছে 7 আর 8 15, 15 আর 3 18, 18 আর 9 হচ্ছে আসছে না, 18 আর 27 আসছে। দেখে নি এটা ম্যাচ খাচ্ছে কিনা। 2 + 0 2, 4 + 0 4, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, সেটা কি আসছে? 6 6 3 9, 9 4 13, এটা আসছে না, এর দ্বিগুণ করলে আসছে, 15 আসছে দ্বিগুণ। তো বেসিক্যালি এই লজিকটা এখানে কাজ করছে না, তাহলে চলো অ্যাড করি একবার, অ্যাড করে দেখা যেতে পারে। যদি অ্যাড করে দেখি, এটাকে যদি অ্যাড করে দেখি একবার, 60 + 40 + 30 প্লাস হচ্ছে কত বলো? 20, তাহলে অ্যাড করলে কত আসছে আমাকে বলো? 60 + 40 কত হচ্ছে? 100, 100 + 30 কত হচ্ছে? 130, আর 20 তো কত হচ্ছে? 150, রাইট? লেখা কত আছে? লেখা আছে 30। আমি যদি 150টাকে 5 দিয়ে ভাগ দিই তাহলে কি আমার 30 আসছে? আসছে। তার মানে হতে পারে যে অ্যাড করে, মানে যে অ্যাপ্রোচটা ছিল যেটা অ্যাড করার পর আমি 5 দিয়ে ভাগ দিলে আমি অ্যান্সারে পৌঁছতে পারছি। তাহলে এটাকে একবার দেখি, 45 + 25 + 35 + 30, দেখি অ্যাড করলে কত আসছে। একদম ধীরে ধীরে করো, কোনো তাড়া নেই। দেখো 45 আর 25 কত হচ্ছে বলো আমার? 70, 70 আর 30-এ কত হচ্ছে বলো? 100, 100 আর 35-এ কত হচ্ছে বলো? 135, কত হচ্ছে নিজেরাই বলো? 135। এবার 135কে যদি 5 দিয়ে ভাগ দাও, হ্যাঁ আমার 27 আসছে। তাহলে লজিক্যালি আমার সাম অফ দ্য ডিজিটস বা সাম অফ দ্য নাম্বারস ডিভাইড বাই 5 এই লজিকে আসছে। দেখো আমি আবারও বলছি,
যদি অ্যাপ্রোচ মনে থাকতো, একটা জিনিস বোঝো, আমি যদি অ্যাপ্রোচগুলো কি বলেছিলাম, প্রথমে অ্যাড করা বা সিঙ্গেল ডিজিট, সেই অ্যাপ্রোচেই ঘোরাফেরা করবে, কিন্তু সেই অ্যাপ্রোচগুলো তোমায় কাজে লাগাতে হবে প্র্যাকটিস করে, তাই নয় কি? তাহলে এটা দেখো কত বলছে, 40 প্লাস 25 65, 65 প্লাস 65 130, 130 প্লাস 35 কত হচ্ছে বলো, 165, ডিভাইড বাই 5 করলে কত আসছে বলো, 165কে 5 দিয়ে ভাগ দাও, কত হচ্ছে বলো, 33। তাহলে 33 অপশন নাম্বার সিতেই আছে, একদম ঠিক আছে, অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে জিনিসপত্রকে যতই তোমার শক্ত মনে হোক না কেন, প্রপার অ্যাপ্রোচের দ্বারা আমরা কিন্তু যে কোনো কোয়েশ্চেনকে ইজি করতে পারি, বাট উইথ প্রপার অ্যাপ্রোচ। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা কি বলছে। আচ্ছা, কি বলছে কোয়েশ্চেনটা, বলছে বি হলো ডি এর ছেলে। কারণ ব্লাড রিলেশন কোয়েশ্চেন আমাদের প্রায়শই আমরা দেখতে পাই, তো সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, ইংলিশও লেখা আছে, বাংলা লেখা আছে, যার যেটা সুবিধা তোমরা সেটাতে প্র্যাকটিস করো। বলছে বি হলো ডি এর ছেলে, অর্থাৎ যদি ডায়াগ্রাম করা শুরু করি, দেখো বি হলো ডি এর ছেলে, এটা হচ্ছে গল্প, রাইট? নেক্সট, কে হলো আর এর মা যিনি সি এর পিতা। এবার সি কোথায়, আর কোথায়, কে কোথায় আমি জানি না, পরের লাইনে যাও। ডি সি এর সাথে বিবাহিত। এবার এইখানেই হচ্ছে খেলাটা, দেখো কে হলো আর এর মা যিনি সি এর পিতা, তাই না? আবার ডি হচ্ছে ম্যারিড টু সি, এবার ডি হচ্ছে সি কে বিয়ে করেছে, তাহলে ডি হচ্ছে সি কে বিয়ে করেছে, আমি লিখে দিলাম। কিন্তু কে ছেলে কে মেয়ে আমি কি জানি এখন? জানি না। আগের লাইনটা যদি পড়ি, দেখো কে হলো আর এর মা যিনি সি এর পিতা, তার মানে কি, কে হলো আর এর মানে আর হচ্ছে সি এর পিতা, আর কে হলো তার মা। ক্লিয়ার? এতটা একদম কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো কি বলছে, বলছে এল ইজ ম্যারিড টু আর, মানে এল আর কে বিয়ে করেছে। এবার এল যদি আর কে বিয়ে করে, আর যদি ছেলে হয়, এল আমার কি হয়ে যাবে বাই ডিফল্ট বলো, একটা মেয়ে হয়ে যাবে, তাই নয় কি? আর বলা হয়েছে এল এবং ডি এর লিঙ্গ হচ্ছে ভিন্ন, অর্থাৎ ডি যদি ছেলে হয় এল মেয়ে হবে, ডি যদি মেয়ে হয় এল আমার ছেলে হবে। তাহলে কি বলেছে বলো, এল হচ্ছে ফিমেল ক্যারেক্টার, তাহলে ডি হয়ে যাবে মেল ক্যারেক্টার, এ মেল ক্যারেক্টার হলে এ ফিমেল ক্যারেক্টার হবে। এবার কোয়েশ্চেন বলেছে যে হাউ ইজ সি রিলেটেড টু কেস অনলি ডটার ইন ল, অর্থাৎ কের একমাত্র পুত্রবধূর সাথে সি কিভাবে সম্পর্কে জড়িত। তাহলে কের একমাত্র পুত্রবধূ, এটা তো কে, কের একমাত্র পুত্রবধূ কে, এল, তার সাথে সি কিভাবে সম্পর্কে জড়িত, মে, মানে ডটার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, মে আমাদের কারেক্ট অ্যান্সার হিসাবে চিহ্নিত হবে, তাই না? আমি দেখতেই পাচ্ছি যে কের পুত্রবধূ হচ্ছে এল, সি হচ্ছে তার মেয়ে, তাহলে লেখাই আছে সি কিভাবে সম্পর্কে জড়িত, তাহলে অ্যান্সার কি হবে, মে উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার একদম, কারোর কোনো হোপফুলি কোনো ডাউট নেই, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোয়েশ্চেনে কি বলছে দেখে নিই একবার। বলছে সিলেক্ট দ্য সেট সিমিলার টু, মানে একদম অনুরূপ সেট নির্বাচন করুন বা নির্ধারণ করুন। দেখো লেখা আছে 33, 9, 12। তাহলে আমি যদি কোয়েশ্চেনটাকে অবজার্ভ করি, কোয়েশ্চেনটাকে একটু দেখি এবং ডিজিট রেসপেক্টে দেখি, দেখো 3 প্লাস 3 করলে কত হচ্ছে, 6। আবার 1 প্লাস 2 করলে কত হচ্ছে বলো, 3। তাহলে 6 প্লাস 3 করলে 9, অর্থাৎ এই দুটো ডিজিট আর এই দুটো ডিজিটকে যোগ করলে আমার কিন্তু এই ডিজিটটা চলে আসছে। একবার দেখে নি সব কটাতে, দেখো এইটাতে কি আসছে, এটা তো বাদ। দেখো এটা আমার 9 হচ্ছে, এটা আমার 8 হচ্ছে, দেখো 17 আসছে, আসছে, দেখে নি একদম ঠিক আছে। পরেরগুলো একবার চেক করা দরকার, আসছে না। এটাও একবার চেক করা দরকার, আসছে না। তাহলে অপশন নাম্বার বিটা আমাদের কারেক্ট অ্যান্সার। মানে দেখে নাও একবার, তাহলে এটা কি হলো বলো, 7 প্লাস 2 প্লাস 4 প্লাস 4 আমাদের 17 কিন্তু আসছে। সো দ্যাট ইজ ওয়াই অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তার মানে তোমাকে জিনিসপত্রকে ভাবতে হবে, যত বেশি এই সমস্ত কোয়েশ্চেন প্র্যাকটিস করবে তত তোমাদের গ্রিপ বাড়বে এই সমস্ত চ্যাপ্টারের উপর। কারণ আমি জানি অনেকেরই আমি বলে আমাকে যে এই টাইপের কোয়েশ্চেন বা এই চ্যাপ্টারের উপর কোয়েশ্চেন বা এই টাইপের প্রশ্নগুলো দেখলেই অনেকে কি করে ঘাবড়ে যায়। তো তার জন্য প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন টাইপের কোয়েশ্চেন তোমাকে দেখতে হবে। আচ্ছা, এই কোয়েশ্চেনে দেখো কি বলেছে, বলেছে সান যদি 63 হয়, লাইফ যদি 37 হয়, তাহলে লজিক ইকুয়াল টু কত। তাহলে সান কি বলছে 63, আমরা কি জানি, আবারও সেই অ্যাপ্রোচটা কি কোডিং ডিকোডিং এ বারবার এই কথাগুলো জিজ্ঞেস করছে, যাতে তোমাদের মাথায় একবারে গেঁথে যায়, পরীক্ষার হলে আর কোনো দিকে তাকাবে না। তাহলে এই ধরনের কোয়েশ্চেনে আমরা কি করব, আমরা করব সাম অফ দ্য প্লেস ভ্যালু অথবা রিভার্স প্লেস ভ্যালু, যদি না ভাওয়েল বা কনসোনেন্টকে দিয়ে কিছু আনতে পারি। তাহলে আনতে পারছি না, তাহলে আমি কি করব, সাম করব। কার সাম করব, প্লেস ভ্যালু অথবা রিভার্স প্লেস ভ্যালু। এবং যেটা হয় মানে আমাদের স্টুডেন্ট সাইকোলজিক্যালি আমরা যেটা করি, আগেও বলেছি, সেটা হচ্ছে যে আমরা আগেই প্লেস ভ্যালুটা নিয়ে ভাবি, কারণ রিভার্স প্লেস ভ্যালু অতটা মাথায় আসে না। তাহলে যদি প্লেস ভ্যালুটা নিয়ে ভাবি, কত হচ্ছে বলো, এস মানে 19,
ইউ মানে 21 আর এটা হচ্ছে 14, কত হচ্ছে বলো? 19 আর 21 40, এটা হচ্ছে 54, রাইট? আচ্ছা 54 সাথে আমি দেখতে পাচ্ছি 9 অ্যাড করলেই কিন্তু আমি 63-তে পৌঁছে যাচ্ছি। আচ্ছা হতে পারে এটা কনস্ট্যান্ট, পসিবল, কোয়াইট পসিবল, হতে পারে কনস্ট্যান্ট। আচ্ছা এবার লাইফটাকে নিয়ে একটু ভাবি। জীবন নিয়ে তো আমরা সবসময় ভাবছি যে জীবনে কি হবে, বাট কোডিং ডিকোডিং এর লাইফটা নিয়ে একটু ভাবি। কি বলেছে? এল মানে হচ্ছে 12, আই মানে হচ্ছে 9, এফ মানে হচ্ছে 6 আর ই মানে হচ্ছে 5। তাহলে 12 আর 9 কত হচ্ছে? 21, 21 আর 6 27, 27 আর 5 কত হচ্ছে বলো? 32, 32 প্লাস 5 করলে আমি দেখছি 37 আসছে, অর্থাৎ 5টা কনস্ট্যান্ট এখানে। আচ্ছা এবার আমাকে বলো 9টা কনস্ট্যান্ট 5টা কনস্ট্যান্ট এরকম হতে পারে? হ্যাঁ স্যার হতে পারে, 4 করে কমছে, এই পারে স্যার 4 করে কমছে অ্যালার্ম। আচ্ছা 4 করে কমলে হতে পারে, নিশ্চয়ই হতে পারে। আর একটা তো লজিক আসতে পারে যে দেখো নিজেরাই বোঝো, নিজেরাই রিয়েলাইজ করো, এই যে 9টা হয়েছে, এই যে নাম্বারটা এসছে এটার যোগফল হতে পারে না? মানে এই যে 5টা এসছে এই নাম্বারটারই যোগফল, এটা কি হতে পারে না? 3 + 2 5 হতে পারে তো। তাহলে তোমাকে বলেছে লজিক, তাহলে লজিক বের করতে হবে। এল মানে কত? 12, ও মানে কত? 15, জি মানে কত? 7, আই মানে কত? 9, সি মানে কত? 3। তাহলে 9 আর 7 কত তোমার? 16, 16 আর 12 কত? 28, 28 আর 3 কত? 31, 31 আর 15তে কত বলো আমার? 46। প্লাস কত করব? 4 + 6 কত হচ্ছে বলো? 10। তাহলে 46 + 10, অ্যান্সার কত হচ্ছে? 56 will be the correct answer. That is option number C is the correct answer. তার মানে একটা জিনিস রিয়েলাইজ করো যে আমরা যাই কোয়েশ্চেন দিক না কেন, যে মতন অবস্থায় যাই কোয়েশ্চেন দিক না কেন, কোডিং ডিকোডিং এ যত হাই লেভেল কোয়েশ্চেন দিক না কেন, বা যেরকম প্রশ্ন আমাদের পরীক্ষা হলে আসে যাই দিক না কেন, আমরা যদি প্রপার অ্যাপ্রোচে ভাবি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের কিন্তু কোয়েশ্চেন একটু হলেও আমাদের কাছে ইজি হয়ে যায়। যদি প্রপার অ্যাপ্রোচে প্রপার থিঙ্কিং প্যাটার্নটা আমরা কিন্তু এই পরীক্ষা হলে মধ্যে রাখি, তাই নয় কি? রাইট। চলো নেক্সট লাস্ট কোয়েশ্চেন 25, একটা সিলোজিজমের কোয়েশ্চেন আছে। বলছে সাম রোডস আর কার্স, সাম মানে হচ্ছে কিছু, মানে কিছু রাস্তা হচ্ছে গাড়ি, তাহলে কিছু রাস্তা মানে সাম রোডস আর কার্স। নেক্সট কি বলেছে? কিছু গাড়ি হচ্ছে বাস, মানে সাম কার্স মানে কিছু গাড়ি হচ্ছে আমাদের বাস, রাইট। নেক্সট কি বলছে? অল মানে সব, সব রাস্তা হচ্ছে গাড়ি, সব রাস্তা হচ্ছে গাড়ি, এটা বলতে পারবো না, পসিবল নয় ডেফিনেটলি। নেক্সট কোনো রাস্তায় গাড়ি নয়, কোনো রাস্তায় গাড়ি নয়, কোনো রাস্তায় গাড়ি নয়, এটাও বলতে পারবো না। তাহলে সেক্ষেত্রে কোনটা হবে? দেখো সেক্ষেত্রে আমাদের লজিক্যালি একটা হচ্ছে না, তো হিসাব মতন কোনটা হওয়া উচিত? নাইদার ওয়ান নট টু ফলোস। এখানে অনেকেই বলবে যে স্যার এখানে তো অ্যান্সার হওয়া উচিত ছিল আইদার অর। কেন? বিকজ স্যার আইদার অরের 3টে কন্ডিশন আছে, দেখো একবার রিভিশন করে দিচ্ছি তোমাদের সুবিধা হবে। আইদারে স্যার 3টে কন্ডিশন হয়, এখানে স্যার লজিক্যালি কিন্তু আইদার হওয়া উচিত ছিল, আপনি কিন্তু এখানে ভুল করলেন, তাই নয় কি? কেন? অনেক, কারণ কমেন্টে অনেকেই লিখবে আপনার এখানে ভুল হয়েছে, এটা আইদার হবে। কারণ আইদারের কন্ডিশনটা কি একবার একবার জেনে নেওয়া দরকার, যে এলিমেন্টটা সেম হতে হবে, এলিমেন্টস সেম হতে হবে। দেখো এখানে এলিমেন্ট সেম আছে কিনা, আগে কন্ডিশনগুলো লিখে নিই। নেক্সট বলতে হবে যে বোথ কনক্লুশন, অর্থাৎ দুটো কনক্লুশনই আমাদের কি বলেছে? রং, দুটো কনক্লুশনকে আমাকে ভুল হতে হবে। আর তৃতীয় নম্বর কি? তৃতীয় নম্বরটা হচ্ছে একটা কনক্লুশন তোমাকে হতে হবে পজিটিভ, আর আরেকটা কনক্লুশন আদার ওয়ান, আদার কি হতে হবে? আর একটা হতে হবে নেগেটিভ। এবার পজিটিভ মানে কি? পজিটিভ মানে হচ্ছে অল, সাম। নেগেটিভ মানে কি? নো, সাম, নট, তাই না? তো এই 3টে কন্ডিশন ম্যাচ খেলেই আমাদের আইদারও আসে। দেখো 3টে কন্ডিশন ম্যাচ খেয়েছে কিনা? এলিমেন্ট সেম, হ্যাঁ, রোড কার এলিমেন্ট সেম আছে। দুটো কনক্লুশনই ভুল, একদম দুটো কনক্লুশনই ভুল আছে। একটা পজিটিভ একদম অল, একটা নেগেটিভ একটা নো। তো সেক্ষেত্রে এখানে আইদার হওয়া উচিত, এখানে আইদার হওয়া উচিত লজিক্যালি, কিন্তু এখানে আইদার হবে না। কেন? জেনে রাখবে আইদারের একটা ছোট্ট এক্সেপশন আছে, আইদারের একটা ছোট্ট এক্সেপশন আছে। এক্সেপশনটা কি? হচ্ছে যে সমস্ত কন্ডিশন ম্যাচ খাওয়ার পরেও যদি তোমার অল আর নো থাকে তাহলে কিন্তু আইদার হয় না, অল আর নোতে তোমার কিন্তু আইদার হয় না। এটাকে মাথায় রাখো, শুধুমাত্র এইটুকু তোমাকে মাথায় রাখতে হবে যে অল আর নোতে আইদার হয় না। সাম, নো, অল, সাম, নট হতে পারে, বাট অল আর নোতে আইদার হয় না। তো যেহেতু সবকটা কন্ডিশন ম্যাচ খাওয়ার পরেও অল আছে আর নো আছে, তো এইখানে তোমার অ্যান্সার কি হবে? নাইদার ওয়ান নট টু উইল ফলো। ক্লিয়ার একদম? হোপফুলি কারোর কোনো ডাউট নেই। চলো, তো আজকে এই পর্যন্তই থাক।
তোমাদের আশা করি যে টপ 25 যে এমসিকিউ বা টপ 25 যে কোয়েশ্চেন্স উইথ কনসেপ্ট রেখেছিলাম তোমাদের জন্য, কিছু কিছু কনসেপ্টও ডিসকাস করলাম, তো সেইগুলো তোমাদের অসুবিধা যে প্র্যাকটিস হচ্ছে বা প্রিপারেশন নিচ্ছ সেই অসুবিধা থেকে তোমাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবে, এবং তোমাদের সুবিধা হলো এই 25টার এই ওভারঅল যে কোয়েশ্চেনগুলো বিভিন্ন চ্যাপ্টার্স থেকে আমরা সলভ করলাম। আবারও বলছি, যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, কোনো চ্যাপ্টারে যদি অসুবিধা হয়, সে চ্যাপ্টারের নাম কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে, যাতে কি হয়, যাতে পরবর্তীকালে যে পরের যে সেটটা নিয়ে আসবো তোমাদের জন্য সেই সেটে তোমাদের বলা সেই চ্যাপ্টারের ওপরে একটু বেশি করে কোয়েশ্চেন রাখবো, যাতে তোমাদের সেই চ্যাপ্টারের আর কোনো সমস্যা দেখা না দেয়, রাইট? তো তোমাদের একবার ভিডিওটা দেখো, কোনো জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু জানাবে, রাইট? আর যে চ্যাপ্টার দরকার সেই চ্যাপ্টারেরটাও আমাদের বলে দেবে কমেন্ট বক্সে। ওকে, চলো, থ্যাংক ইউ, মন দিয়ে পড়াশোনা করো। হোপফুলি নেক্সট ক্লাসে আবার তোমাদের নতুন কিছু দেখাবো এবং নতুন রিজনিংয়ে নতুন কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো। ওকে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।